আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, মানুষের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন এখন সেখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আমরা আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদের সাথে সংযোগ এখনো স্থাপন করতে পারিনি। বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে স্বাধীনতা ফোরাম রাখার উদ্যোগে গাজায় হামলা ও গণহত্যা প্রতিবাদে এবং নির্যাতিতদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, গাজায় নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দেখুন, আজও কিন্তু ইসরায়েল যে গাজার উপর যে হামলা করছে, এই হামলা বন্ধের দাবিতে কিন্তু উত্তাল বরিশাল। এবং আমরা এই মুহূর্তে আছি বরিশালের সদর রোডে। আপনারা দেখছেন যে পুরো সদর রোড এলাকা জুড়েই কিন্তু সবাই এখানে আসলে প্রতিবাদের জন্য একত্রিত হয়েছে এবং সবাই কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং সবার একটাই দাবি যে ইসরায়েল যে পুরো গাজা জুড়ে যে ধ্বংসলীলা চালাচ্ছে দ্রুত যাতে সেগুলো বন্ধ হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। আমরা এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়েছে তাদের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো যে আপনার এখানে কি দাবি জানাচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যে তামাম বিশ্বের মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং ফিলিস্তিনি মানুষ সবাই কিন্তু আসলে এখানে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে এবং দ্রুত যাতে জাতিসংঘ এই বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও কিন্তু জানাচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা জানতেই চাচ্ছি যে কি দাবি জানাবেন এই মানববন্ধন থেকে। আমরা ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে এই মানববন্ধনে সমগ্র মুসলিম মিল্লাতের মনের কথা আমরা প্রকাশ করতে চাই। ইসরায়েলি ভাই বোনদের উপরে, ফিলিস্তিনি ভাই বোনদের উপরে ইসরায়েলরা যে বর্বরচিত হামলা চালাচ্ছে, আমরা বিশ্ব মুসলিম তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জাতিসংঘকে আহ্বান করছি অনতিবিলম্বে ইসরায়েলকে শান্তি চুক্তি মানতে বাধ্য করা হোক। তারা একতরফাভাবে শান্তি চুক্তি যে ভঙ্গ করেছে, এজন্য তাদেরকে বয়কট করা হোক। সারা বিশ্বে ইসরায়েলি পণ্যকে বয়কট করা হোক। ইসরায়েলকে শান্তি চুক্তি মানতে বাধ্য করা হোক এবং ফিলিস্তিনকে স্বাধীন করা হোক। আমরা শুনছিলাম যে তারা কিন্তু দাবি জানাচ্ছে যে অবিলম্বে যাতে জাতিসংঘ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এবং ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো যাতে বয়কট করা হয় সেই আহ্বানও কিন্তু তারা এখান থেকে জানাচ্ছে। এবং আমরা দেখছি যে পুরো সদর রোড এলাকাটা জুড়েই কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তাদের প্রতিবাদ কর্মসূচি তারা কিন্তু পালন করেছে এবং তার আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনও কিন্তু এখানে এসে কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আমরা জানতেই চাই যে আপনার এখান থেকে কি দাবি জানাবেন। ফিলিস্তিনের কাছে আমরা দাবি জানাই, ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হইতেছে এই বয়কট করার জন্য আমরা জাতিকে বিচার চাই। মুসলিমের উপরে এত অত্যাচার কিতে, এই জন্য আমরা এখানে মানববন্ধন করতেছি। আপনার কি দাবি? আমাদের ফিলিস্তিন যে মুসলমানদের মারতে আছে এটা বন্ধ চাই, বন্ধ। ফিলিস্তিন যে পণ্য সে বয়কট করতে চাই। বাংলাদেশের সরকারের কাছে দাবি যে ফিলিস্তিন পণ্য এটা বাংলাদেশের বয়কট হোক। আমরা কিন্তু শুনছিলাম সবাই কিন্তু একটাই দাবি জানাচ্ছে যাতে এই বিষয়ে যাতে জাতিসংঘ যাতে দ্রুত ব্যবস্থা নেয় এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে
হামলায় সেগুলো যাতে দ্রুত যেন বন্ধ হয়। পাশাপাশি ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বয়কটের আহ্বান জানানো হয়েছে এই বরিশাল থেকে, এবং সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা এবং সবশেষ সব জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে এই প্রতিবাদ জানাচ্ছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বরিশাল থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কোন অবস্থানে আছে, কি বলছেন অংশগ্রহণকারী, এটা জানাবেন। যেমনটি আসলে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আপনার আমাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু আপনার হাইকোর্ট পেরিয়ে কিন্তু সেটি কিন্তু আপনার এখন কিন্তু সেটি কিন্তু যাচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এবং ঠিক কিছুক্ষণ আগেই এটি কিন্তু বায়তুল মোকাররম থেকে এই মিছিলটি আসলে বেরিয়েছে এবং এটি নেতৃত্ব দিচ্ছে আমাদের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার। এবং আজকে যে মার্চ ফর গাজা সেই কর্মসূচিতে আসলে অংশ নিতে তাদের কিন্তু আসলে এই আপনার মিছিল, এবং তারা সকালে কিন্তু তারা কিন্তু আপনার আর অংশগ্রহণ তারা করেছেন বায়তুল মোকাররমে এবং জড়ো হয়েছেন। সেখান থেকে কিন্তু এই মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে কিন্তু আসলে এই মিছিলটি কিন্তু আপনার আর ধীরে ধীরে কিন্তু আসলে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে তারা জড়ো হবেন। এবং এরপরে কিন্তু আসলে যে সংহতি তারা প্রকাশ করবেন সেখানে গিয়ে, এবং বেলা 3টার দিকে যে সমাবেশ আসলে শুরু হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে তারা আমরা কিন্তু কিছুক্ষণ আগেও আসলে সোহরাওয়ার্দী উদ্যানে দেখেছি যে ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি আসলে এই জামাত ইসলামের যে এই মিছিল এখানে কিন্তু আসলে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা কিন্তু আসেনি, সাধারণ জনগণ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেই সাথে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এবং অংশগ্রহণ করার পাশাপাশি তারা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনো রাজনৈতিক ব্যানার নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, সবাই আসলে এক মঞ্চে আজকে এবং বিশ্ব মানবতার পক্ষে আসলে তারা একই সাথে দাঁড়িয়েছেন একই মঞ্চে। এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এই মিছিলটি শুরু হওয়ার আগে বায়তুল মোকাররমে যেটা সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামাত ইসলামী, সেই সমাবেশে কিন্তু আমাদের যিনি সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু বলেছেন যে আসলে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘকে যেন জাতিসংঘ আপনার কাজ করে এবং সেই জাতিসংঘের যে নীরব ভূমিকা সেই ভূমিকা নিয়ে আসলে তারা প্রশ্ন তোলেন। এবং সেই সাথে ওআইসির যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে আসলে পদত্যাগের দাবিও কিন্তু জানিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে। এবং সেই সাথে তারা কিন্তু আপনার এই যে সংহতি প্রকাশ করেছেন এবং বিশ্ব মুসলমানরা যারা আসলে নিপীড়িত হচ্ছেন বা নির্যাতিত হচ্ছেন তাদেরও আসলে তাদের পক্ষে আসলে দাঁড়ানোর কথা বলেছেন এই জামাত ইসলামের পক্ষ থেকে। এবং সেই সাথে কিন্তু জামাত ইসলামের যারা একটা বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এখন যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে তারা জড়ো হবেন এবং সেই সমাবেশে জড়ো হয়ে তারা আসলে প্রতিবাদ জানাবেন এবং বলছেন যে এইবার আসলে কোনো দল মত নির্বিশেষে সবাই একই সাথে এবং একত্রে আসলে এই সংহতি জানাচ্ছেন। এবং আপনার এই সংহতি জানাতে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, তরুণ, বৃদ্ধ এবং সেই সাথে শিশু সবাই আসলে এখানে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং যেহেতু কোনো রাজনৈতিক দলের ব্যানার নেই এবং যেহেতু কোনো রাজনৈতিক স্লোগান নেই সেক্ষেত্রে আম জনতা যারা রয়েছেন, সাধারণ যারা জনতা রয়েছেন সবাই আসলে একই সাথে একইভাবে আপনার এই বিভিন্নভাবে যেখানেই জড়ো হচ্ছে তাদের সাথে যুক্ত হয়েছে। আমরা বিভিন্ন প্রতীকী দেখতে পাচ্ছি, প্যালেস্টাইনের পতাকা, সেই সাথে প্যালেস্টাইনের যে স্কার্ফ সেই মুসলিম উম্মার যে স্কার্ফ সেটি আসলে অনেকে গলায় ঝুলিয়েছেন এবং সেই সাথে আপনার শিশুদের লাশ নিয়েও প্রতীক নিয়ে আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণ কিন্তু আপনার তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের আসলে সবার একটাই দাবি ফিলিস্তিনের পক্ষে তারা এবং ইসরায়েলের বিপক্ষে এবং ইসরায়েলের যে বর্বরোচিত হত্যা এই হত্যার আসলে তারা ঘৃণা স্বরে প্রতিবাদ জানাতে চান।
ইতিমধ্যে কিন্তু মিছিলটি কিন্তু সুপ্রিম কোর্ট গেট অতিক্রম করে এটি ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তারা সংহতি সমাবেশে বেলা 3টার যে সংহতি সমাবেশ ডাক দিয়েছিল মার্চ ফর গাজা, সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন। এবং দর্শক যদি বলি, এখানে কিন্তু শুধুমাত্র যে জামাত ইসলামের কর্মী তারা কিন্তু নয়, বিভিন্ন সাধারণ মানুষও কিন্তু আসলে এই সমাবেশে এবং প্রতিবাদ জানাতে তারা এসেছেন এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন। কেউ টেকনাফ থেকেও এসেছেন, কেউ আপনার চাঁদপুর থেকে, এবং বিভিন্ন তাদের সবার মুখে আসলে একটাই দাবি, একটাই প্রতিবাদের ভাষা, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ হোক এবং ইসরায়েলের যে কর্তৃক এই যে বর্বরচিত হত্যা এটির আসলে বিচার হোক। সেই সাথে এই আপনার মুসলমানদের যে দাবি এবং মুসলিম উম্মার প্রতি যে অত্যাচার যিনি সারা বিশ্বব্যাপী, সেটি আসলে বন্ধের তারা দাবি জানিয়েছেন। এবং সেই সাথে যে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু আরো একটি কথা বলেছেন যে যদি এই আন্দোলনকে বা এই বিক্ষোভকে বা এই সংহতি সমাবেশকে যদি কেউ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে বা কোনো অপশক্তি যদি এটিকে বন্ধ করার চেষ্টা করে বা বিশৃঙ্খলার চেষ্টা করে, সেটা দায় এই মুসলিম উম্মাহ নেবে না এবং সেটা দায় এই মুসলমান এটা কোনো। এবং আপনারা জানেন যে আসলে এই কিছুদিন আগে এই প্রতিবাদ জানাতে গিয়ে কিছু লুটপাট হয়েছে, সেটি নিয়েও আসলে তারা বলেছেন সেটার দায় আসলে এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। প্রতিবাদের ভাষা হবে শান্তিপ্রিয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, সেটার দায় আসলে তারা নেবে না। কৃষক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানী বায়তুল মোকাররম মসজিদ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন জামায়াত নেতা কর্মীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, কিভাবে এই আগুনের ঘটনা ঘটলো? সেখানে নিরাপত্তায় কোনো ব্যবস্থা ছিল না কেন? কি বলছেন না দায়িত্বরতরা? আসলে আমাদের সহকর্মী এম এ আজমের সাথে আমরা সংযুক্তি স্থাপন করতে পারিনি, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা প্রস্তুতি চলছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার, ময়মনসিংহ এবং যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান, ইলিয়াস আহমেদ ও সালাউদ্দিন সাগর। প্রথমে যাচ্ছি কক্সবাজারে। রহমান, নববর্ষকে ঘিরে কি কি আয়োজন করা হচ্ছে জানাবেন? আমি ধন্যবাদ চৈতি। আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নতুন বর্ষকে বরণের জন্য জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। আপনাকে যেমনটা আমি দেখাতে চাই, কক্সবাজারের সমুদ্র সৈকতে সবসময় প্রতি বছরই বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারও ধারাবাহিকতায় আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন সকাল 8টায়
তারা সিগাল পয়েন্ট থেকে রিলেটিভ বের হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হবে এবং এখানে এসে বৈশাখী গানের মাধ্যমে তাদের প্রোগ্রামটা শুরু করবেন। এবং আরেকটা বিষয়, তারা ওখানে লোকজ মেলার আয়োজন করেছেন, বিশেষ করে সকালে পান্তা ইলিশ এবং নগরদোল শিশুদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন রেখেছে। এবং আপনি জানেন কক্সবাজারের নিগোষ্ঠী 10টি নিগোষ্ঠী কক্সবাজারে তাদের বিজু এবং বিভিন্ন জলকেলি অনুষ্ঠান সহ তাদের নানা ধরনের আয়োজন সব প্রতি বছরের নেই, এবছরও আছে। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারের সমুদ্র সৈকতের টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি সহ ব্যবসায়ীদের একটি নিরাপত্তা বলয় কমিটি গঠন করা হয়েছে। এবং ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে কক্সবাজারে এবারের ঈদের পর যেহেতু পয়লা বৈশাখ এবং কক্সবাজারের এখন 4 দিনের ছুটি রয়েছে, কক্সবাজার প্রচুর পরিমাণে পর্যটক বলে ব্যবসায়ীরা বলেছেন জানিয়েছেন। এবং তারা একটা বিষয় জানিয়েছেন যে কক্সবাজারের এখন হোটেলগুলোতে নানা ধরনের ছাড় রয়েছে এবং বিশেষ করে হোটেলগুলোতে 30 থেকে 35% এবং রেস্তোরাঁগুলোতে 10 থেকে 15% ছাড় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় যেটা, সেটা হলো যে পর্যটকরা আমাদেরকে যেটা জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠানগুলো যদি এই মুক্ত মঞ্চে সারা বছর ধরে করে তাহলে তাদের আনন্দ বিনোদনের যেই ব্যবস্থাটা সেটা আরো বাড়বে বলে জানিয়েছে। বিশেষ করে উদীচী সহ কক্সবাজারের যেই খেলাঘর এবং বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তারাও কক্সবাজারের নানা ধরনের বৈশাখী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং এইবারের বৈশাখী অনুষ্ঠানটা অন্যান্য বৈশাখী অনুষ্ঠানের নববর্ষের অনুষ্ঠান সেই ভিন্ন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বাড়তি আনন্দ এবং বাড়তি আয়োজন রয়েছে। সব মিলিয়ে কক্সবাজারের যেই সমুদ্র সৈকত এবং কক্সবাজারের যে রাখাইন পল্লী এবং বিভিন্ন ধরনের যে টেম্পল গুলো রয়েছে নানা রূপে সাজানো হয়েছে, বিশেষ করে নানা ধরনের আলপনা সজ্জায় সজ্জিত রয়েছে। এবং বিশেষ করে তারা তাদের যে পুরাতন বছরের গ্লানি এবং নতুন বছরকে বরণের জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। এবং তারা জানিয়েছে এবারে তাদের আনন্দটা সরকারের বিভিন্ন জেলা প্রশাসন কর্তৃক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তাদের আয়োজনটা আরো বাড়তি আনন্দ দিবে এবং নিরাপত্তা বলয়ে ঢাকা থাকবে বলে তারা আশা করেছেন। এই মুহূর্তে কক্সবাজারের যেই আবহাওয়া এবং সবকিছু মিলে যদি ঠিক থাকে, কক্সবাজারে 1 থেকে 2 লাখের পর্যটক আগমন হবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং টুরিস্ট পুলিশও বলেছেন যে তারা তাদের নিরাপত্তা বলয় দিয়ে তাদের সর্বোচ্চটুকু তারা চেষ্টা করবেন। এই মুহূর্তে এটি ছিল আমার কাছে সর্বশেষ। আমি যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস, সহকর্মী ইলিয়াসের কাছে। বাংলা নববর্ষের যে প্রস্তুতি একেবারেই ময়মনসিংহের শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী সহ কিন্তু প্রতিষ্ঠান সংগঠনের উদ্যোগে এবার বাংলা নববর্ষ উদযাপন একেবারেই জোরে সোরে আয়োজন করা হয়েছে এবং তাদের যে প্রস্তুতি রয়েছেন একেবারে প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন মাস্ক সহ অর্থাৎ আনন্দ শোভাযাত্রায় বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু ফুটিয়ে তোলার কথা রয়েছে। যদিও যারা প্রতি বছর আয়োজন করে থাকেন তারা বলছেন যে কিছুটা তাদের মধ্যে যে ভীতি সেটি কিন্তু কাজ করছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর ময়মনসিংহ জেলা শাখা কার্যালয়ে কিন্তু রয়েছি। এখানে সকাল থেকেই তাদের যে প্রস্তুতির কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়টি নিয়ে তারা বলছেন যে অর্থাৎ নববর্ষ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে সকাল 7টায় একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু কাছারিঘাট এলাকায় গিয়ে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অর্থাৎ দিনব্যাপী তাদের যে অনুষ্ঠান মালা রয়েছে সেই অনুষ্ঠান মালা কিন্তু দিনব্যাপী চলবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি অন্যান্য বছরের ন্যায় এবছরও কিন্তু জাঁকজমকভাবে সেই অনুষ্ঠানটি করবে, অর্থাৎ জেলা প্রশাসনও কিন্তু আলাদাভাবে সেই অনুষ্ঠানটি আয়োজন করার উদ্যোগ তারা কিন্তু নিয়েছেন। এবং বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী তারা বলছেন যে জেলা প্রশাসন কিন্তু তাদের সাথে এবছর তারা আলাদাভাবে সেই অনুষ্ঠানগুলো কিন্তু করবেন। আমরা যদি যে বাংলা নববর্ষ উদযাপন পর্ষদের সমন্বয়ক রয়েছেন একটু জানতে চাই আপনারা র্যালিতে এবছর কি থাকবে এবং সেটি কি জাঁকজমক হবে কিনা? ধন্যবাদ। অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব র্যালিটাকে আমাদের বাঙালি সংস্কৃতির যে নিদর্শনগুলি আছে আমরা চেষ্টা করব আমাদের র্যালিতে সেই সকল উপকরণগুলি রাখার জন্য। আমাদের মুখোশ থাকবে সেখানে, আমাদের বিভিন্ন সাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যে সম্প্রীতি আমরা সেটা সেখানে রাখার আমরা চিন্তা করব। আমাদের লোক সংস্কৃতির যে ধারা আমাদের জাল জেলে নৌকা এইগুলি জিনিস আমরা সেখানে রাখার চিন্তা ভাবনা করতেছি। আমাদের গ্রামীণ সংস্কৃতির যে পুঁথিপাঠ
সেই বিষয়গুলো সেখানে থাকবে। এইভাবে আমরা র্যালিটাকে, আমাদের মুকুটগুলি থাকবে, আমরা র্যালিটাকে সুন্দর করার চেষ্টা করতেছি। আমরা এই ময়মনসিংহে প্রায় 32টা সংগঠন একসাথে হয়ে এই বাংলা নববর্ষ 1432 উদযাপন পর্ষদ ময়মনসিংহ এই ব্যানারে আমরা অনুষ্ঠান করতেছি। আমরা আশা করছি যে আমাদের এখন পর্যন্ত যে প্রস্তুতি এবং আজকে এবং আগামীকাল আর 2 দিন সময় আমাদের হাতে আছে, আমরা চেষ্টা করব র্যালিটাকে আমরা বিগত দিনের মতো ময়মনসিংহের যে ধারাটা চালু করেছিল এক সময়, আমার আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমির আহমেদ চৌধুরী রতনদাকে, যার উদ্যোগেই আমরা ময়মনসিংহে এই পহেলা বৈশাখ এবং চারুকলার ছাত্র যারা ছিল তাদের ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন তাদের যে র্যালিটি সেটি কিন্তু অত্যন্ত জাঁকজমক হবে এবং রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু কাছারিঘাট হিমু আড্ডার সামনে গিয়ে সেটি শেষ করবেন। অর্থাৎ বলা যায় যে প্রশাসন এবং উদীচী শিল্পগোষ্ঠীর যে আয়োজনে আলাদাভাবে অনুষ্ঠান হচ্ছে সেটি কিন্তু অনেকটাই জাঁকজমক হয়ে উঠবে বিভাগীয় নগরী ময়মনসিংহ। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা বাংলা নববর্ষে উদযাপনের প্রস্তুতি নিয়ে জানতে এখন চলে যাব যশোরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আসলে যশোরে তেমন ভাবে কিন্তু আসলে উৎসবের আমেজের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বর্ষ বরণের যে উৎসব যশোরের কে বলা হয় সাংস্কৃতিক শ্রুতিকাগার, বিশেষ করে এই যে নববর্ষ বরণের যে উদ্যোগ, এটি কিন্তু 1985 সালে প্রথম যশোর থেকেই গৃহীত হয়। মাহবুব জামাল শামীমের হাত ধরে কিন্তু এই যে বর্ষবরণের যে শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়। আমরা এখন রয়েছি যশোরের তির্যক যশোর, এক সাংস্কৃতিক সংগঠন, যশোরের অন্যতম সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে একটি তির্যক যশোরের মতো করে উদীচীতেও কিন্তু একইভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিবর্তন যশোরে, প্রস্তুতি চলছে কিন্তু চারুপীঠে, সবখানে সমানভাবে প্রস্তুতি চলছে। তো একটু জানিয়ে রাখি যে আসলে সারা দেশে বর্ষবরণ উৎসব পালিত হলেও এটি কিন্তু 1985 সালে প্রথম যশোর থেকে যাত্রা শুরু করে। এরপরে 1989 সালে ঢাকা থেকে এটা প্রচলন হয়, তারপরে বরিশাল, এরপরে ময়মনসিংহ, এরপরেই সারা দেশে এটি ছড়িয়ে পড়ে। তো এটি কিন্তু আস্তে আস্তে ইউনেস্কো স্বীকৃতি লাভ করতো। সেই মাহবুব জামাল শামীমের হাত ধরেই কিন্তু এবারের যে বর্ষবরণ সেটি কিন্তু হচ্ছে। সম্প্রতি এটির নামকরণ করা হয়েছিল যে আনন্দ শোভাযাত্রা, এটি পরিবর্তন করে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এটি এই বিষয় নিয়ে আমরা মাহবুব জামাল শামীমের সাথে কথা বলেছি। তিনি যেহেতু এটার উদ্যোক্তা ছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটি শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য তিনি রাখবেন এবং শুধুমাত্র যশোরে যেটা হবে, যশোরের জন্য তিনি নামকরণ করছেন শুধুমাত্র বর্ষবরণ শোভাযাত্রা, আনন্দ শব্দটা তিনি বাদ দিচ্ছেন। কারণ তিনি এটার ব্যাখ্যা হিসেবে বলছেন যে এক একটি এলাকায় এক একটি ভৌগোলিক অবস্থানে এক একটি নাম থাকবে। তো আমি এই মুহূর্তে একটু বর্ষবরণের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই। তির্যক যশোরের সাধারণ সম্পাদক রতন আমাদের সাথে রয়েছেন, রতন দাসের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, প্রশাসন আপনাদেরকে কি কি বিষয়ে আশ্বস্ত করেছে? প্রথমে আমি তির্যক যশোরের সাধারণ সম্পাদক হিসাবে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে যশোর জেলার বৈশাখ বরণের আয়োজন সম্পর্কিত বিবরণটি দিতে চাই। যে চিরায়ত বাঙালি সংস্কৃতির যে অন্যতম সম্পর্ক সৃষ্টির, আন্তঃধর্মীয় সম্প্রদায় সম্পর্ক সৃষ্টির, মেলবন্ধনের যে অসাধারণ আয়োজন বৈশাখ উদযাপন, এই বৈশাখ উদযাপন বরাবরের মতো এবারও সাড়ম্বরে আমাদের যশোরে হতে চলেছে। ইতিমধ্যে রাজনৈতিক যে একটি পট পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে আমাদের মধ্যে কারোর মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু এখন সেই দ্বিধা কেটে গেছে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা সমবেতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাড়ম্বরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব জায়গায় আমরা বর্ষবরণ করব। এখানে আমাদের গ্রামীণ খেলাধুলার স্থান পাবে, নাগরদোলার স্থান পাবে, কল্যাণছুট স্থান পাবে, গ্রামীণ সঙ্গীত, আমাদের চিরায়ত সংস্কৃতির যে উপকরণ আছে সবই আমরা সেখানে থাকবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এবার কিন্তু নাচ গান আবৃত্তির পাশাপাশি কিন্তু অন্যান্য আরো আয়োজন থাকছে। তো একটু জানিয়ে রাখি যে এবার যশোরে কিন্তু 32টি সংগঠন এবার বৎসবরণ উৎসব উদযাপিত করবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে বৎসবরণ নিয়ে সর্বশেষ।
সাগর, ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখে ঘিরে সাভারের কুমারপল্লীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি কি তৈজসপত্র বানানো হচ্ছে সেখানে? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের পালপাড়া এলাকায় এবং এখানে কিন্তু এই যে বৈশাখ আসছে, বৈশাখে উপলক্ষে যে সমস্ত তৈজসপত্র সেইগুলো কিন্তু বানাতে এখন ব্যস্ত সময় পার করছেন এখানে যারা পাল রয়েছেন তারা, এবং দেখতে পাচ্ছেন যে বাহারি তৈজসপত্র কিন্তু তারা বানাচ্ছেন। এই যে বৈশাখ একদিন পরেই যে বৈশাখ, সেই বৈশাখ উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তে তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু এখন পালপাড়ার কিন্তু প্রতিটি ঘরে ঘরে আমরা কিন্তু সকাল থেকে ঘুরে দেখেছি এবং এখানে কিন্তু বাহারি ধরনের কিন্তু তারা মাটির পণ্য কিন্তু তারা তৈরি করছেন। তবে এই এলাকাতে যে সমস্ত খেলনার কিছুটা কম তৈরি হলেও কিন্তু অন্যান্য যে সমস্ত মাটির পণ্য রয়েছে সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে বিরামহীনভাবে কিন্তু তারা এখানে সেই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফুলের টব, বাটি, অন্যান্য যে সমস্ত মাটির যে সমস্ত পণ্যগুলো, যেহেতু বৈশাখ হচ্ছে, বৈশাখ উপলক্ষে সারা বাংলাদেশে এই মেলা বসে, সেই মেলাতে কিন্তু মাটির পণ্যের চাহিদাটা থাকে সবচেয়ে বেশি। সেই কারণে কিন্তু এই যে পালের যে ব্যস্ততা, এই ব্যস্ততা কিন্তু তারা একবারে সেই ফাল্গুনের শুরু থেকে কিন্তু তাদের এই ব্যস্ততাটা শুরু হয় এবং এই ব্যস্ততা কিন্তু এখন একদম বৈশাখের দ্বার প্রান্তে এসেও কিন্তু তাদের এই কাজটি চলছে। তাদের সাথে এখানে যারা নিয়োজিত আছেন, যারা এই কারিগররা আছেন, তারা যেটি বলছেন যে এই বৈশাখের প্রথম দিন থেকে কিন্তু তাদের এই কাজটি কিন্তু তারা বন্ধ করে দিবেন। পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু পালদের এই কাজটি কিন্তু বন্ধ থাকবে। সেই উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু তাদের এই ব্যস্ততাটা বেড়ে গিয়েছে এবং সেই চিত্রগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৈশাখ উপলক্ষে যে যত দ্রুত সম্ভব এই যে পণ্যগুলো তারা তৈরি করছে সেগুলো যেন তারা মেলাতে এবং বিভিন্ন যে সমস্ত এই তৈজসপত্রের যে সমস্ত বাজার রয়েছে সেই বাজারেই কিন্তু তারা এই সমস্ত জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য এখন কিন্তু তাদের সেই শেষ মুহূর্তের কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন। তো এখানে প্রায় অর্ধ শতাধিকের বেশি পরিবার কিন্তু পাল পরিবার রয়েছেন যারা কিন্তু এই শিল্পের সাথে জড়িত এবং এই কাজটি কিন্তু তারা বিরামহীনভাবেই করছেন বৈশাখ উপলক্ষে। চৈতি, ইমন, ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখে ঘিরে সাভারের কুমারপল্লীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। কিশোরগঞ্জের পাগলা বস্তিতে দান বাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, এখনো পর্যন্ত কত বস্তা টাকা গণনা হয়েছে? জি চৈতি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু প্রতিবারের ন্যায় যে ৩ মাস অন্তর অন্তর যে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের যে 11টি দান বাক্স খোলার কার্যক্রম কিন্তু এবারে শুরু হয়েছে। আপনারা জানেন যে গত কিন্তু মার্চ মাসে রমজান মাস থাকার কারণে কিন্তু 1 মাস 12 দিন পরে, ঠিক 4 মাস 12 দিন পরে কিন্তু এখানকার যে পাগলা মসজিদের দান বাক্স সেটি কিন্তু খোলা হয়েছে। আমরা আজকে সকাল থেকে যেটি দেখছিলাম, মসজিদের যে 11টি দান বাক্স রয়েছে সেটি সেই দান বাক্সগুলো খুলে কিন্তু যেই 28 বস্তা যে টাকা পাওয়া গিয়েছিল তারই কিন্তু গণনা কার্যক্রম চলছে। এখন আমার ঠিক সামনে আসলে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই যে টাকার যে বিভিন্ন বান্ডিল গুলো কিন্তু গণনা কার্যক্রম করছেন। আমরা এখানকার যে মসজিদ কমিটির যে সভাপতি এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক যে ফৌজিয়া খান, তার উপস্থিতিতে কিন্তু সকাল 7টায় এখানকার যেই দান বাক্সগুলো সেগুলো কিন্তু কার্যক্রম কিন্তু গণনা কার্যক্রম শুরু হয়। আপনারা দেখছেন যে এখানকার যে মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে গণনা কার্যে অংশ নিয়েছেন এবং প্রায় 400 জনের একটি দল কিন্তু এখানে গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন। আমরা আসলে এই দান বাক্সের যে প্রাপ্ত অর্থ সেগুলো কিভাবে ব্যয় করা হয় এই বিষয়ে যে আমরা যেটি জানতে পেরেছি, এখানকার যেই যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং অসচ্ছল যে জনগোষ্ঠী তাদের জন্য কিন্তু আসলে এই টাকাগুলো কিন্তু ব্যয় করা হয়। আমরা এখন পর্যন্ত আমরা যেটি আসলে জানতে পেরেছি যে টাকা গণনার যে বিষয়টি এখনো পর্যন্ত ব্যাংকের সূত্রে আমরা যেটি জানতে পেরেছি 5 কোটি টাকার মতো এখনো পর্যন্ত গণনা হয়েছে। রাত 8টা বা সন্ধ্যা 7টা বা 8টা নাগাদ আসলে জানা যাবে যে মোট টাকার পরিমাণ কত। এর আগে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, গত নভেম্বর মাসের যেই
গত 2024 সালের যে নভেম্বর মাসের যে টাকা গণনা কার্যক্রম সর্বশেষ যেটি হয়েছিল 8 কোটি টাকার মতো কিন্তু আসলে গণনা কার্যক্রম হয়েছিল। এছাড়া আরেকটা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি, এই পাগলা মসজিদের ফান্ডে আসলে এখনো পর্যন্ত মোট কত টাকা রয়েছে এটি নিয়ে কিন্তু দেশের মানুষের মধ্যে কিন্তু আগ্রহ ছিল। এটি কিন্তু অবশেষে আজ কিন্তু যে কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং এই মসজিদ কমিটির সভাপতি তিনি আসলে যেটি জানিয়েছেন 80,75,73,000 টাকার মতো কিন্তু এখনো পর্যন্ত ফান্ডে জমা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই গণনা কার্যক্রম কিন্তু ঠিক সন্ধ্যা পর্যন্ত চলবে এবং এই সন্ধ্যা পর্যন্ত চললে কিন্তু অতীতের যে রেকর্ড সেগুলো ভাঙবে বলে প্রত্যাশা করছেন যে এখানকার যেই মসজিদ কমিটি সহ স্থানীয় প্রশাসন। তো চৈতি এই ছিল মূলত কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ তোফায়েল, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে 6.5 বছরে শেষ হয়নি 4 লেন রাস্তার নির্মাণ কাজ, এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে জেলাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, কাজ শেষ না হওয়ার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ধন্যবাদ চৈতি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের 0 পয়েন্টে। এটা হচ্ছে পাচর মোড় এলাকায়। আমি একটা বিষয় জানিয়ে রাখি, 2018 সালের 30শে সেপ্টেম্বর কিন্তু এই জয়পুরহাটের 4 লেন রাস্তার এই সড়কের কাজ ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু এই 18 সালের পর আমরা সড়ক বিভাগ ও আপনার সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক আমরা জানতে পেরেছি যে নকশা জটিলতা, ড্রেনের নকশা জটিলতার কারণে কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর তারা কিন্তু কাজ স্থগিত হয়েছিল। তো তারপরে আবারও কাজ ধীরগতিতে একটু শুরু হওয়ার পর আবার অধিগ্রহণের জটিলতা, রাস্তার 2 পার্শ্বে অধিগ্রহণের পর 5 ফিট করে ছাড়ার নিয়ম থাকলেও সেই নিয়মের একটা জটিলতা এবং সর্বোপরি বলা যায় যে কাজের কোনো সময় চলে আবার কোনো সময় চলে না। এমনই করতে করতে প্রথম যে ঠিকাদার পেয়েছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কাজ না করেই তারা চলে যাওয়ার পর অন্য আরেকটি ঠিকাদারকে আবার দীর্ঘ সময় 1-1.5 বছর পর আরেকটা ঠিকাদারকে এই কাজের দায়িত্ব দেওয়া হয় এবং সেই ঠিকাদার কাজ করতে করতে তিনিও আবার কাজ করে আবার কাজ করে না, মানে কোনো সময় বন্ধ থাকে কোনো সময় করে। তো সর্বোপরি এই জেলাবাসীর এখন চরমভাবে এই 6.5 বছরে এই দৃশ্যমান এই আপনার 4 লেন রাস্তার কাজের কোনো অগ্রগতি নেই। তো আমি একজন এখানকার নাগরিকের সাথে কথা বলে জানতে চাই যে আপনারা তো এই এলাকার নাগরিক, কি মনে করছেন এই 4 লেন রাস্তার কাজ সম্পর্কে? আপনারা কি দুর্ভোগ পাচ্ছেন না কি অবস্থা? দেখেন, প্রায় 7 বছর হতে চললো এই 4 লেন আমরা কাজ শুরু হয়েছে। কাজ শুরু হলো, কিছুদিন পরে আমরা দেখলাম কাজ বন্ধ। আমরা জানতে পারলাম কেন কাজ বন্ধ, ড্রেনের নকশা জটিলতা। দীর্ঘদিন পরে কাজ বন্ধ থাকার পর একসময় আবার এই ড্রেনের কাজ শুরু হলো। হওয়ার পর চুয়াতালি দিয়ে কোনো মতন করে কাজ হলো, হওয়ার পর তারপরে আবার কি হলো, রাস্তার কাজ শুরু হলো। আমরা দেখলাম শুরু হওয়ার পরে ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে জয়পুরহাটের আবার সম্প্রতি আমি যেটা আজকে জেলা প্রশাসক এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি যেটা কথা বলে জানতে পেরেছি, জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে ডিভাইডার যে রাস্তায় যে কাজ শুরু হয়েছে সে কাজটি কিন্তু আবার ডিভাইডার ছোট করার জন্য আবার নতুন করে নকশা অনুমোদনের জন্য আবার তদন্ত টিমকে এসে কাজ উদ্বোধন বা এই কাজ শুরু করার জন্য বলা হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে আবারও তারা নির্দেশনা পেলে কাজ করবেন, এখন কাজ বন্ধ আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই 4 লেন রাস্তার সড়কের সর্বশেষ পরিস্থিতি। চৈতি, রেজা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। যমুনা সেতু পশ্চিম পাড়ের সায়দাবাদ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন? চৈতি, যমুনা সেতু পশ্চিমের পাড়েই কিন্তু এই সায়দাবাদ স্টেশনটি অবস্থিত। আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু যমুনার নতুন রেল সেতু উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু এই যে সায়দাবাদ স্টেশন আছে এখানে একটা দৃষ্টিনন্দন স্টেশন কিন্তু নির্মিত হলেও এখানে সেইভাবে এখনো কোনো ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হয় না। ফলে সেই দাবিটা নিয়ে যে এখানে যেন সকল প্রকার ট্রেনের একটা যাত্রা বিরতি দেওয়া হয়, এই দাবিটা নিয়ে কিন্তু এলাকাবাসীরা একত্র হয়েছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এই এলাকাতে অনেক এলাকার মানুষ রয়েছেন যারা এইদিকে চলাফেরা করেন এবং ব্যবসা রয়েছেন, যার ফলে এখানে একটা যাত্রা বিরতি খুবই দরকার। আমরা একটু কথা বলবো যে কি দাবি নিয়ে এখানে এসেছেন এবং কি পরবর্তী কর্মসূচি আছে, এই বিষয়টা নিয়ে একটু আমরা জানতে চাইবো সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর কাছে একটু জানাবেন। ধন্যবাদ দেশ টেলিভিশনকে। সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে
তথা সয়দাবাদ ইউনিয়নের পক্ষ থেকে। আসলে আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম এবং আনন্দিত হয়েছিলাম যে যমুনা সেতুর উপর দিয়ে দ্বিতীয় যে রেল সেতুটি হয়েছে এবং এখানে একটি দৃষ্টিনন্দিত স্টেশন হয়েছে। এবং আপনারা জানেন যে এই স্টেশনের উত্তর দিকে কিন্তু শিল্প পার্ক, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং সেখানে কলকারখানা স্থাপন হচ্ছে। দক্ষিণে কিন্তু ইকোনমিক জোন, সেখানেও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং এখানে কিন্তু তাঁত শিল্প আছে, এখানকার কাপড় বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়, দই শিল্প আছে। আসলে আমরা চেয়েছিলাম যে ট্রেন উদ্বোধন হয়েছে, যদি আমাদের এই দৃষ্টিনন্দিত এই স্টেশনে যদি প্রত্যেকটা অন্তর্নগর ট্রেন যদি স্টপেজ দিত, তাহলে আমাদের এই মালামালগুলি উত্তরবঙ্গের সব দিকে যেতে পারত এবং ঢাকার দিকেও যেতে পারত, জনগণ সুবিধা পেত। এটাই আমাদের বক্তব্য। এবং যদি অল্প সময়ের মধ্যে এই ট্রেন স্টপেজ না দেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন, এখানে কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, জানতে পেরেছি যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে আন্তনগর ট্রেনটি আছে, শুধু সেই ট্রেনটি এবং চাঁপাইনবাবগঞ্জে যে লোকাল একটি ট্রেন আছে, শুধু এই দুইটি ট্রেন এখানে দাঁড়ায়। যদি এই ছিল। শুভ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।